আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের নমস্কার, আমি তরুণ ঘোষ। আবার আজকে ইসলামাবাদে একটা শান্তি বৈঠক হতে যাচ্ছে। শান্তি বৈঠক কার সঙ্গে হবে? ইরানের সঙ্গে তো হওয়ার কথা, কিন্তু ইরান যাচ্ছে না। ইরান পরিষ্কার বলে দিয়েছে যে ওই যে আমাদের 15টা যে রয়েছে পয়েন্ট রয়েছে, সেই 15টা পয়েন্ট যদি না মানা হয়, যে আমাদের উপরে আক্রমণ হবে না, আর আমরা ইউরেনিয়াম আমরা হস্তান্তর করব না, এনরিচড ইউরেনিয়াম হস্তান্তর করব না, আরো যে আছে এই সমস্ত ক্ষতিপূরণ আছে, সেই সমস্ত ক্ষতিপূরণ আমরা 15টা পয়েন্ট দিয়েছে। সেই 15টা পয়েন্টের উপর আলোচনা না হলে পরে আমরা ওই শান্তি প্রস্তাবে গিয়ে বসবো না। ওখানে শুধু মুখ দেখা দেখি হয়, আর কোনো অর্থ নেই ওগুলো বৈঠকে বসার। এদিকে সিআইএ এর এত চিন্তা, সিআইএ বুঝেছে যে পাকিস্তান খুব একটা সুবিধার রাষ্ট্র না, সেখানে ভাইস প্রেসিডেন্টকে পাঠানো যাবে না। শেষ মুহূর্তে জেডি ভান্স ভাইস প্রেসিডেন্টকে তারা যাত্রা বাতিল করার পরামর্শ দিয়েছে, অর্থাৎ জেডি ভান্স এই বৈঠকে উপস্থিত হচ্ছেন না, যাচ্ছেন কে ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার এবং পরামর্শদাতা যিনি আছেন উইটক্রফট, এরা দুজনে যাচ্ছে। কার সঙ্গে বৈঠক করবে ভগবান জানে। তো এই যে আমি বলেছিলাম না, একদিন দেখবেন এই 6টা উপসাগরীয় দেশগুলো আছে যারা আঘাত খাচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে। কারণ ইরান শুরুতেই বলে দিয়েছিল আপনারা মুসলিম দেশ, আপনারা আমাদের ভাই, আমি আঘাত আপনাদের করছি না, আমি আঘাত করছি আমাদের শত্রু আমেরিকাকে। আমেরিকার বেশ ওখান থেকে সরিয়ে দিন, আপনাদের ওখানে আঘাত হবে না, আমরা তো অন্যত্র আঘাত করছি না, যেখানে যেখানে আমেরিকান বেস আছে সেখানেই আঘাত করছে। তা আমাদের আজ প্রতিদিনে অনলাইনে একটা খবর বেরিয়েছে, আপনাদের দেখাই। আপনাদের প্রয়োজন নেই, সেনাঘাঁটি বন্ধ করুন, আমেরিকার কড়া বার্তা ক্ষুব্ধ আমির শাহীর। হেডিংটা শুধু আমির শাহীর দিয়েছে, আসলে ওই 6টা উপসাগরীয় দেশ সব ভেতরে আছে, পড়ে শোনাচ্ছি, সবাই মিলে আমেরিকাকে বলেছে। পাকিস্তানের মধ্যস্থতা শান্তি বৈঠক শিখেই উঠেছে। হরমুজকে কেন্দ্র করে ফের সম্মুখ সমরে ইরান এবং আমেরিকা, ভয়ঙ্কর যুদ্ধের প্রমাদ গুনছে মধ্যপ্রাচ্য। এহেন পরিস্থিতিতেই আমেরিকার ওপর তেলে বেগুনে জ্বলে উঠল মিত্র দেশগুলো সংযুক্ত আমির শাহী। আমেরিকাকে তোপ দেখে আমির শাহীর কমেন্টের আব্দুল খালেক আবদুল্লাহ জানালেন, আমেরিকা আমাদের কোনো সাহায্য আসেনি, আর ওদের প্রয়োজন নেই, দেশের সমস্ত মার্কিন ঘাঁটি বন্ধ করা হোক। আমেরিকার বিরুদ্ধে কড়া সুর আবদুল্লাহ জানালেন, সব সময় এখানকার সমস্ত সেনাঘাঁটি, মার্কিন সেনাঘাঁটি বন্ধ করতে হবে। এই ঘাঁটিগুলো সামরিক সম্পত্তি নয়, বরং বোঝা হয়ে গেছে, এগুলো সব ওই দেশগুলোর উপরে বোঝা হয়ে গেছে। এক্স হ্যান্ডেলে আমেরিকাকে দোষে আবদুল্লাহ লেখেন, আমির শাহী নিরাপত্তার জন্য আমেরিকার কোনো প্রয়োজন নেই। ইরানের হামলার সময় এটা প্রমাণ হয়ে গিয়েছে যে আমরা যথেষ্টভাবে আত্মরক্ষা করতে পারি, ফলে দেশের নিরাপত্তার জন্য আমাদের আর আমেরিকার উপর নির্ভরশীল থাকার দরকার নেই। এরপরেই তিনি লেখেন, এদেশের মাটিতে মানে আমেরিকার সমস্ত সেনাঘাঁটি বন্ধ করা উচিত, আমির শাহীর উচিত কারোর উপর নির্ভরশীল না থেকে নিজেদের সেনাকে শক্তিশালী করা। উল্লেখ্য, ইরান যুদ্ধে আমেরিকার উপর রীতিমতো ক্ষুব্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলি। তাদের অভিযোগ, আমেরিকা ইরানে হামলা চালানোর আগে তাদের জানাতে পারত যাতে তারা যুদ্ধের প্রস্তুতি নিতে পারে, কিন্তু আমেরিকা ওটা করেনি। অতর্কিত হামলার পরে আরব আমির শাহী সহ মধ্যপ্রাচ্যের দেশগুলির বেপরোয়া হামলা চালায় ইরান। ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলায় তছনছ হয় দেশটি। আমেরিকা তাদের রক্ষা করতে পারেনি। এই হামলায় বিপুল আর্থিক ক্ষতির পাশাপাশি বহু মানুষের প্রাণহানিও হয়েছে। অর্থাৎ এই যে আজকে সুর যেটা বাঁধলো না চড়া তারে, এই সুরটা কিন্তু এবার আস্তে 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 দেখবেন সব কটা যে কটা 6টা বাকি 5টা দেশ আছে, এই বাকি 5টা দেশ কিন্তু এই সুরে সুর মেলাবে। এবার তোমরা বিদেয় হও,
তোমরা যথেষ্ট হয়েছে, আমাদের যথেষ্ট সুরক্ষা দিয়েছো, আমাদের যথেষ্ট সুরক্ষার নামে আমাদের চুষে নিয়েছো, আর সুরক্ষার বদলে কি হয়েছে, আমাদের ধ্বংস করেছো, আর তোমাদের সৈনিকের লাশ তোমরা বয়ে নিয়ে গিয়েছো, আর বাকিগুলো সব পালিয়ে গেছে। মরেছি আমরা। সামনে একটা ভয়ঙ্কর যুদ্ধ আসছে, সেই যুদ্ধের মধ্যে আমরা পড়ে গিয়ে আমরা মারা পড়ব। অথচ আমরা যুদ্ধ শুরুও করতে যাইনি, আমাদের সঙ্গে কোনো সম্পর্কও নেই। টুকটাক গন্ডগোল আছে, সেটা শিয়া সুন্নি সব দেশের মধ্যে টুকটাক গন্ডগোল আছে, কিন্তু যুদ্ধের জায়গায় যাওয়ার মতো গন্ডগোল কিন্তু ছিল না। কিন্তু এই যে এখন নতুন করে শুরু হচ্ছে, এই যে যুদ্ধটা পাকাচ্ছে, আমেরিকা যে জাহাজটা ইরানের আটকেছে, জব্দ করেছে যাকে বলা যায়, ইরান কি ছেড়ে দেবে? ইরান যখন আমেরিকার জাহাজে যখন ড্রোন মেরেছে, তখন এবার আজকে মিসাইল মারবে না তার কি গ্যারান্টি আছে? আর একটা জাহাজে যদি ইরানি মিসাইল পড়ে, তার যে প্রতিক্রিয়া ট্রাম্প দেখাবেন, কারণ নিজের দেশে নিজের মুখ রক্ষার জন্য তাকে ব্যাপকভাবে প্রস্তুতি দিতে হচ্ছে, এবং সেই যুদ্ধটা যদি শুরু হয়, সেটা আবার মারাত্মক যুদ্ধ শুরু হবে। ইরানকে ধ্বংস করা কিন্তু অত সহজ নয়। আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, ভবিষ্যতেও বলে যাব। ইরান মেরে মরুভূমি করে দিতে পারবে, কিন্তু দখল করতে পারবে না। সব থেকে যেটা চিন্তার বিষয় আমাদের, সেটা হচ্ছে এই যে যুদ্ধ সামনে শুরু হতে যাচ্ছে, সেই যুদ্ধে বাকি যে শোধনাগারগুলো আছে, সেই শোধনাগারগুলো কিন্তু আর আস্ত থাকবে না। ফলে আগামী পৃথিবী তেল শূন্য অবস্থায় থাকতে হবে এই 6টি মধ্যপ্রাচ্যের দেশ বা উপসাগরীয় দেশ, যদি তাদের তৈল শোধনাগারগুলো রক্ষা করতে না পারে, এবং আমেরিকা যদি সেগুলোকে বাঁচিয়ে আক্রমণটা করে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ভবিষ্যৎ আমাদের সামনে খুব কঠিন। আমরা এই যুদ্ধের মধ্যে কোনোভাবেই অংশ নিচ্ছি না, কিন্তু যুদ্ধের প্রভাব কিন্তু আমাদের উপরে পড়বে, আর সেই প্রভাবটা হবে মারাত্মক আর্থিক প্রভাব। এদিকে ভারত যে ঠিক করেছিল জাহাজ নিয়ে আসবে, এই প্রসঙ্গে জানিয়ে দিয়ে আপনাদের, ভারতীয় জাহাজের যে কোম্পানিগুলো রয়েছে, ভারতের নিজস্ব কিছু জাহাজ রয়েছে, সেগুলো যাবে, কিন্তু যে সমস্ত জাহাজ ভাড়ায় নেওয়া হয়, সেই সমস্ত জাহাজ যেতে চাইছে না, কারণ কোনো ইন্স্যুরেন্স কোম্পানি তাদের ইন্স্যুরেন্সের মধ্যে হরমুজ দিয়ে গেলেই তারা ইন্স্যুরেন্সের করবে না, আর জাহাজ কোম্পানিগুলো ওই জাহাজ পাঠাতে চাইছে না। যদি জাহাজ ডুবে যায়, তাহলে ইন্স্যুরেন্স পেতে পেতে 3-4 বছর, এবং তারপরে আবার একটা নতুন জাহাজ কিনতে গেলে আরো 2-3 বছর, সব মিলিয়ে 6-8 বছরে তাদের একেবারে মুনাগুন্তি করে লস করতে হবে। ফলে ওই মুখও তারা আজ যাবে না। ভারত পড়ে গেছে এখন মুশকিলে। কাল যে ঠিকঠাক হয়েছিল, আজকে এখন জাহাজ যদি না যায়, তাহলে তেলটা আনবে কি করে? ফলে এখানেও একটা বড় সমস্যা দেখা দিয়েছে। সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি, আমরা কিন্তু পরিস্থিতির শিকার হতে যাচ্ছি। এটা একদম পরিষ্কার বিধিলিখন। দর্শক, ছোট্ট একটি খবর দিয়ে শুরু করি। নতুন সরকার ক্ষমতা আসার পরে প্রথম বিদেশি মুদ্রার যে রিজার্ভ কেন্দ্রীয় ব্যাংকের, সেটি 30 বিলিয়ন ছাড়িয়ে আজকের দিন পর্যন্ত 35 বিলিয়নে পৌঁছে গেছে। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে এটি কমতে কমতে একটা সময় 22 বিলিয়ন ডলারে চলে এসেছিল। আবার শেখ হাসিনার জামানাতে কেউ কেউ বলতেন যে এটা 22 বিলিয়ন বা 25 বিলিয়ন ডলার আসছে, কেউ বললেন যে না, এটা 16 বিলিয়ন ডলারে চলে এসেছিল, হোয়াট এভার মেবি। কিন্তু যখন IMF শেখ হাসিনা সরকারকে ঋণ দিল এবং পরপর 3টি কিস্তি ছাড় করল, তখন আমাদের দেশে যে সমস্ত লোকজন শেখ হাসিনার ফরেন পলিসি, তার বৈদেশিক মুদ্রানীতি এবং কেন্দ্রীয় ব্যাংকের যে রিজার্ভ, এটা নিয়ে যে সকল নেতিবাচক কথা প্রচার করেছিল, সেটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল।
বাংলাদেশে কতগুলো মানুষ আছে যারা একটা সময় IMF এ চাকরি করতেন, তারা ঠিক, তাদের মধ্যে আমিও একজন ছিলাম। আমি চাকরি করিনি IMF এ, কিন্তু যারা IMF এ চাকরি করতেন তাদের সাথে ভালো সম্পর্ক ছিল। তো ফলে যখন শেখ হাসিনা সরকার ইমেজ সংকটে পড়ে গেল, দেশীয় যে প্রচার প্রপাগান্ডা, এস আলমের কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে, তখন তার ফরেন রিজার্ভ দরকার, মানে ফরেন রিজার্ভ তার ওকে ছিল, $30 বিলিয়ন নিচে নেমে যাচ্ছিল। এর মধ্যে $8 বিলিয়ন নিয়ে IMF এর সঙ্গে, বিশ্বব্যাংকের সঙ্গে তাদের একটা বার্গেনিং হচ্ছিল। এই কারণ হলো যে সেটি, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে তারা এই ডলারটা নিয়ে বিভিন্ন সেক্টরে তারা বিনিয়োগ করেছিল, ওটাকে তারা হিসেবের মধ্যে দেখাচ্ছিল। তো সেই দিক থেকে প্রায় $8 বিলিয়ন IMF বলছিল যে তুমি তোমার হিসাব থেকে এটা আলাদা করে মাইনাস করে দেখাও। তো IMF এর চাপে পরে সরকার কি করলো, দেখালো যে এই $8 বিলিয়ন সহ এত, আর $8 বিলিয়ন ছাড়া এত। তো সেই $8 বিলিয়ন বাদ দিয়েও সেই আওয়ামী লীগের যে রিজার্ভ, এটা 22, 23, 25 বিলিয়ন ওঠানামা করছিল। আর তার সঙ্গে যদি আপনি $8 বিলিয়ন যোগ করেন, তাহলে $25 বিলিয়ন সাথে $8 বিলিয়ন মানে $33 বিলিয়ন। এবং তাদের এই যে যখন সংকট ছিল না, তখন রিজার্ভ, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যেটা পুরো এশিয়ার মধ্যে বলতে গেলে অনেকের কাছে এটা ঈর্ষণীয় ছিল। এনিওয়ে, তো আওয়ামী লীগ সরকারের পতনের পর IMF পরবর্তী যে কিস্তিগুলো, সেই কিস্তিগুলো তারা দেয়নি। ইট মিনস ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে তারা বিশ্বাস করেনি, অথবা শেখ হাসিনা সরকারের সময় আর্থিক খাতকে আমরা যতটা দুর্নীতিগ্রস্ত বলেছিলাম, IMF এর দৃষ্টিতে সেটা অতটা দুর্নীতিগ্রস্ত ছিল না। বরং অনেক ক্ষেত্রে IMF যে সকল প্রশংসা করেছিল, যারা এই যুগে, মানে ওই সকল প্রশংসা এই যুগে বলাটা আমার জন্য বা অনেকের জন্য নিরাপদ নয়। এখনকার বাস্তবতা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস IMF থেকে কোনো ঋণ পায়নি, আর বর্তমান সরকার এখন পর্যন্ত IMF এর কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাননি। অধিকান্ত যে সর্বশেষ কিস্তি, IMF এর সর্বশেষ কিস্তি, এটি IMF ছাড় করেনি। তারা বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা কিছুটা বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। শুল্ক নীতিতে NBR-কে আলাদা ভাগ করা, জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা, তারপরে ব্যাংক ঋণের যে সুদ হার, এটা বাড়ানো। আগে যেটা মানে 9-6 ছিল, বা যে একটা বেঁধে দেওয়া হয়েছিল, ডলার মার্কেটটাকে নিয়ন্ত্রণ করা হয়েছিল, সেই জিনিসগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকটা ওপেন আপ করে দিয়েছিলেন। কিন্তু তারপরেও IMF তাকে সেই টাকা দেয়নি। আবার বর্তমান সরকার ক্ষমতা আসার পর সবাই ভেবেছিল যে IMF এবার টাকা দেবে, আর নতুন করে টাকা দেবে, কিন্তু বাস্তবে এখনো পর্যন্ত তার কোনো প্রতিফল পাওয়া যায়নি। তারা সরকারের সঙ্গে নতুন করে বসবে, আবার বাংলাদেশে আসবে। আমি যখন ভিডিওটি করছি তখন বিশ্বব্যাংকের সঙ্গে, IMF এর সঙ্গে, অন্যান্য দাতা সংস্থার সঙ্গে বৈঠকের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার বিরাট বহর নিয়ে তিনি আমেরিকাতে আছেন। কিন্তু যতটুকু তাদের যে ছায়াছবি দেখেছি, অভিব্যক্তি দেখেছি, এখনো পর্যন্ত সেখান থেকে কোনো ভালো ফলাফল আসেনি। এদিকে যেটি হলো যে তেল কেনার জন্য সামনে 3 মাস, 4 মাস, 5 মাস তেল কেনার জন্য সরকারের কম করে হলেও অতিরিক্ত $4 বিলিয়ন তাদের লাগবে। এই $4 বিলিয়ন হয়তো তার অভ্যন্তরীণ খাত থেকে $2 বিলিয়ন তারা দিতে পারবে, বাকি $2 বিলিয়ন তারা এখন ঋণ হিসাবে চাচ্ছে। IMF এর কাছে তারা চেয়েছিল। IMF তো বললাম যে অতিরিক্ত $2 বিলিয়ন তেল কেনার জন্য দেওয়া তো দূরের কথা, তারা যে লোনটি আওয়ামী লীগ জমানাতে দিয়েছিল সম্ভবত $4.5 বিলিয়ন, সেটার যে কিস্তি, শেষ কিস্তি বা পরবর্তী কিস্তি তারা এখনো ছাড় করাচ্ছে না। এদিকে জাপান এই যে চলমান যে ফুয়েল সংকট, এটাকে দূর করার জন্য এশিয়ার বিভিন্ন দরিদ্র রাষ্ট্র, তাদের বন্ধু রাষ্ট্র, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য $10 বিলিয়ন একটা ফান্ড তারা তৈরি করেছে। এখন এই $10 বিলিয়ন বিভিন্ন রাষ্ট্রকে তারা দেবে, হাওলাত হিসেবে দেবে না ডোনেটেশন হিসেবে দেবে, এটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তাদের কথা হলো যে এটা অনেকটা CSR এর মতো,
তাদের পার্টনাররা যদি বিপদে পড়ে, প্রায় সব দেশেই জাপানের বিনিয়োগ আছে, আমাদের বাংলাদেশেও বিনিয়োগ আছে। বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ, জাপানি বিনিয়োগ আছে, ইপিজেটে বিনিয়োগ আছে। এখন যদি ফুয়েল না থেকে, তেল না থেকে, সেই শিল্প কলকারখানাগুলো ধ্বংস হয়ে যাবে। জাপানের শেয়ার মার্কেটে সেটার প্রতিফল মানে তারা পাবে। এই জন্য তাদের বন্ধু রাষ্ট্র, যে সকল রাষ্ট্রে তাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, সে সকল রাষ্ট্রে যেন ফুয়েল কিনতে গিয়ে তারা বিপদে না পড়ে, এই জন্য তারা $10 বিলিয়ন একটি ফান্ড তৈরি করেছে। এবং এটার একটা বৈঠক হচ্ছিল, এবং সেই বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী সরাসরি সেখানে অ্যাপিল করেছে যে বাংলাদেশকে যেন $2 বিলিয়ন দেওয়া হয়, অর্থাৎ $10 বিলিয়ন এশিয়ার সব দেশের জন্য, তার মধ্যে বাংলাদেশে $2 বিলিয়ন চাচ্ছে। এটা যে অসম্ভব, এটা যে কোনো মানুষ বুঝতে পারে। যদি জাপান বাংলাদেশকে দেয়ও, আমার কাছে মনে হচ্ছে না যে $2 মিলিয়ন বেশি, অর্থাৎ $20 লাখ বেশি সেখানে দেয়া হবে। তো হায়ারাস যদি এখানে $20 লাখ বা $2 মিলিয়ন দেওয়া হয়, তো সেখানে $2 বিলিয়ন মানে কত টাকা? অনেক টাকা। তার কি অংশ কিন্তু বাংলাদেশ পাচ্ছে না। তাহলে বাংলাদেশ এই ফুয়েল ক্রাইসিস মোকাবেলা করতে পারবে কিভাবে? তাকে এই যে আমাদের যে ফরেন রিজার্ভ আছে, সেই রিজার্ভের টাকা খরচ করে দিতে হবে। কিন্তু রিজার্ভের টাকা কিন্তু ইচ্ছে করলেই তারা খরচ করতে পারে না। রিজার্ভের টাকা খরচ করার একটা নিয়ম আছে। এই যেমন রিজার্ভ কারা পাঠিয়েছে, বিদেশ থেকে যারা আমাদের শ্রমিক ভাই আছেন, প্রবাসী ভাই আছেন, তারা পাঠালেন। তো $4 বিলিয়ন তারা পাঠিয়েছে। এই $4 বিলিয়ন বাংলাদেশ ব্যাংক তাদের রিজার্ভে যুক্ত করেছে, করে এই $4 বিলিয়ন সমপর্যায়ের বাংলা টাকা, মানে 4×12 48,000 কোটি টাকা তারা এই সাধারণ তাদের আত্মীয় স্বজন যারা বাংলাদেশে আছে বা তাদের প্রবাসীদের যে সকল অ্যাকাউন্ট আছে সেখানে তারা দিয়ে দিয়েছে। তাহলে কি হলো, এই যে টাকাটা সে ফরেন রিজার্ভ হিসেবে রেখে দিয়েছে, তার এগেনস্টে বাংলা টাকা সে দিয়ে দিয়েছে। আবার এই যে বাংলা টাকাটা ট্রানজাকশন করে বিভিন্ন গার্মেন্টস কোম্পানি, তারা আবার স্টাফদের স্যালারি দিচ্ছে, স্যালারি দিয়ে তারা আবার যে আমদানি করছে, সেই আমদানি ব্যয়, মানে এই যে আমদানিকারক বা রপ্তানিকারক, এই যে যারা বাংলাদেশে লোকাল টাকা খরচ করছে, তাদের এগেনস্টে যে ফরেন ডেপ্ট আছে, সেই ডেপ্টটা তারা ওই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তারা সেই বাংলাদেশ ব্যাংক থেকে ডলার নিয়ে তারা সেই ডলারটা পরিশোধ করছে। ফলে ইটস এ ব্যালেন্স অফ পেমেন্ট। মানে এখানে বাংলাদেশ ইচ্ছে করলে সেই $35 বিলিয়ন যেটা এখন এই মুহূর্তে আছে, সেখান থেকে একটা পয়সা তারা খরচ করতে পারবে না। শেখ হাসিনার জমানাতে তাদের একক একটা কর্তৃত্ব ছিল, এবং এটা নিয়ে তাদের IMF-এর সাথে অনেক গন্ডগোল হয়েছিল যে ওই রিজার্ভ থেকে তারা $8 বিলিয়ন সরিয়ে অন্য একটা সেক্টরে খরচ করেছিল। এখন সরকার চেষ্টা করলো $8 বিলিয়ন তো দরের কথা, $8 মিলিয়ন ওখান থেকে বের করতে পারবে না। এর কারণ হলো যে এই যে $35 বিলিয়ন, এই $35 বিলিয়ন এগেনস্টে এই যে এক্সপোর্টারদের টাকা আছে, ইম্পোর্টারদের টাকা আছে, তারপরে যারা ফরেন রেমিটেন্স করেছে তাদের টাকা আছে। ফলে প্রত্যেকটা টাকার এগেনস্টেই এই মানে যাকে বলা হয় বৈদেশিক মুদ্রা সংশ্লিষ্ট পক্ষকে পরিশোধ করতে হবে কেন্দ্রীয় ব্যাংকে। ফলে এখান থেকে আলাদা করে যদি তারেক রহমান সাহেব চান যে $2 বিলিয়ন আমাকে দেন, এই $2 বিলিয়ন দিয়ে আমি তেল আমদানি করব না, তাকে যে কাজটা করতে হবে সেটি হলো এই $2 বিলিয়ন যে তেল, সেই তেলের যে টাকা, সেই টাকাটা আগে কেন্দ্রীয় ব্যাংকে বাংলা টাকা জমা দিতে হবে। কিন্তু আমাদের দেশের যে পেট্রোলিয়াম সেক্টর, এখানে তেল বিক্রি, পরিচালন, অন্যান্য ভাবে বছরে 40 থেকে 50 হাজার কোটি টাকা শুধুমাত্র এই অয়েল সেক্টরে তাদেরকে সাবসিডি দিতে হয়। তাহলে কি হলো যে প্রতি মাসে তেল আমদানি করতে যদি তার $10 বিলিয়ন বা $5 বিলিয়ন সে ব্যয় করে, তার এগেইনস্টে সে যে বাংলা টাকা পায়, সেখানে সাবসিডিজ দেওয়ার পরে প্রতি মাসে যদি গড়ে 5,000 কোটি টাকা তার লস হয়, বছরে 60,000 কোটি টাকা ধরা হয়, তাহলে এই 5,000 কোটি টাকা সে ভর্তুকি যদি তাকে ডলারে দিতে হয়, তাহলে ওই যে IMF থেকে তাকে অতিরিক্ত লোন এনে এই ডলারের জায়গাটা পূর্ণ করতে হবে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। ফলে এই যে আমাদের যে ফরেন রেমিটেন্স, তারপরে যে এক্সপোর্টের যে বিল যা কেন্দ্রীয় ব্যাংকে জমা হচ্ছে, যেটা এখন $35 বিলিয়ন পরিণত হয়েছে, একটা দিয়ে সরকারের যে সকল ব্যয় রয়েছে, বিশেষ করে জ্বালানি ব্যয়, বিদ্যুৎ কোম্পানির
যে মূল্য পরিশোধ করা, বিভিন্ন বিদেশি কোম্পানি যারা আছে তাদের যে ডিভিডেন্ডগুলো সেগুলোর পরিশোধ করা, এরপর আমাদের দেশে যে সকল বিদেশি কর্মকর্তা কর্মচারী আছে তাদের বেতন ভাতা ডলারে বিদেশে পরিশোধ করতে হচ্ছে, এটা রেমিটেন্স করা, আমাদের ছাত্রছাত্রী আমরা যারা বিদেশে যাই হজ করতে উমরা করতে এই ডলারের গুলো যোগান দিতে গিয়ে প্রতিটি পাই পাই হিসাব তাকে রাখতে হয়। ফলে ওখানে যে টাকা যে যে খাতে আসে সেই খাতের বাইরে গিয়ে সরকারকে বিশ্বব্যাংক থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে, বিভিন্ন প্রকল্প থেকে ঋণ এনে এই যেখানে যেখানে ভর্তুকি আছে, রাষ্ট্রীয় ভর্তুকি, যেখানে যেখানে লস আছে, যেখানে যেখানে প্রকল্প ফেল করেছে, যেমন ধরুন বাংলাদেশের একটা কোম্পানি ধরেন ওয়ালটন। এখন ওয়ালটন কি করলো, জার্মানির একটা ব্যাংক থেকে সে $1 বিলিয়ন প্রাইভেট লোন এনেছে। তো এই প্রাইভেট লোন আনছে, এনে সেটা গ্যারান্টি দিতে হয়েছে ধরুন জনতা ব্যাংকে। এখন ওয়ালটন ফেল করলো লোনটা দিতে, তখন জনতা ব্যাংকে এই $1 বিলিয়ন দিতে হবে। এখন জনতা ব্যাংক এই টাকা কি করলো, সে বাংলাদেশ ব্যাংক থেকে এইভাবে হিসাবের বাইরে গিয়ে তাকে এই টাকাটা বাংলাদেশ ব্যাংকে দিতে হচ্ছে।